দর্শক, দা মিরর নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আশিকুল আলম। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি যে আপনাদের আমাদের আভ্যন্তরীণ জাতীয় খবরগুলো এবং ইন্টারন্যাশনাল পর্যায়ের কিছু শীর্ষ খবর আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সম্প্রতি সবচেয়ে বেশি যেটি আলোচনায় এসেছে সেটি হচ্ছে ইউরোপ জুড়ে একটি নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে স্পেন। কেন এই হুমকি সেটি নিয়ে আপনারা জেনে থাকবেন যে গেল একদিনে প্রায় 60,000 মানুষ স্পেনের একটি দ্বীপ সেউটায় প্রবেশ করেছে। সেটি একটি নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই স্পেন সেনজেনভুক্ত দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কারণ এই 60,000 মানুষ যে দ্বীপটিতে প্রবেশ করেছে সেউটায়, সেখানে মোট স্থায়ী বাসিন্দা রয়েছেন 80,000। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে হুমকিটা কোথায়। কারণ সেখানে তাদের এই অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। আর এ নিয়ে শুধু একটিমাত্র আইনের কারণে, সেই আইনের ফাঁকফোকর এড়িয়ে এখন সব মানুষ এই মরক্কো থেকে স্পেনে প্রবেশ করছে। আইনটি কি ছিল? আইনটি ছিল যে সুপ্রিম কোর্টের একটি আইন বলছে যে যদি সাঁতরে বা সমুদ্র পথে যখনই কেউ স্পেনে প্রবেশ করবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, এই বিষয়টিকেই পুঁজি করে এখন মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনে প্রবেশ করছে। আর এটি নিয়ে ফ্রান্স, জার্মানি এবং ইতালি অলরেডি শীর্ষ কর্মকর্তারা স্পেনকে এখন হুমকি হিসেবে দেখছেন। কারণ সেনজেনভুক্ত এই 29টি দেশে যদি এই 60,000 মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে প্রবেশ করার চেষ্টা করে বা মুভমেন্ট করে, তাহলে সেক্ষেত্রে সেনজেন একটি হুমকিতে পড়তে পারে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী এ বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে অবশ্যই স্পেনকে এই সেনজেনভুক্ত দেশ থেকে বাদ দেওয়া যায় কিনা সেটি এখন ভেবে দেখার সময় এসেছে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে স্পেন কতটা এই ইউরোপের জন্য, সেনজেনভুক্ত দেশগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই এত মানুষের প্রবেশের মধ্যেও কিন্তু এ পর্যন্ত সবশেষ খবর যেটি, যে 18 জনের মতো মানুষ মারা গিয়েছে এবং স্পেনের সম্পূর্ণ সীমান্তবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ভেঙে পড়েছে। কোনোভাবেই তারা এটিকে মোকাবেলা করতে পারছেন না। আরেকটি বিষয় দর্শক আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যেটি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইরান যুক্তরাষ্ট্রের যে পারস্পরিক বোঝাপড়া সেটি আবার নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মন্ত্রিসভা নিয়ে বৈঠক করছিলেন, ঠিক ওই মুহূর্তেই ইরান যুক্তরাষ্ট্রের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালাচ্ছে। তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর সময় সেখান থেকে আরো 4টি যুক্তরাষ্ট্রে যে যখনই এই মন্ত্রিসভা বৈঠক ডাকে বা মন্ত্রিসভার মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, যে আসলে যেহেতু এই হরমুজ প্রণালী বন্ধ থাকায় অর্থনৈতিক একটি বড় ধরনের বিপর্যয় আসতে পারে, সেটিকে চিন্তা করেই মন্ত্রিসভার বৈঠকে সে নিয়ে আলোচনা চলছিল। আর সেই মুহূর্তে যখন হরমুজে এই যুক্তরাষ্ট্রের তেল ট্যাঙ্কারে হামলা চালালো আইআরজিসি, তখন সেটি একটি নতুন মেরুকরণের দিকে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে হরমুজ প্রণালী এখনো পর্যন্ত ইরানের নিয়ন্ত্রণে আছে, বা তারা চেষ্টা করছেন সেটিকে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। কারণ যে দুটি তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গার্ড দিয়ে সেই হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করছিল তারা, এবং সেই মুহূর্তেই এই হামলা চালানো হয়। একই দিকে আরেকটি বিষয় আলোচনায় এসেছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আগামী অল্প কয়েক দিনের মধ্যেই ইরানে এমন হামলা চালানো হবে যে সেই হামলা সহ্য করতে না পেরে তারা বলবে যে এখন হামলা থামাও। তার মানে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র নতুন করে আবার ইরানে হামলার পরিকল্পনা করছে এবং সেক্ষেত্রে ইসরায়েলকে নতুন করে সঙ্গে নিচ্ছে, এরকমটি আলোচনায় এসেছে। যদি সেটি হয় তাহলে ইসরায়েল
এবং যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তাহলে যুদ্ধে নতুন একটি উত্তেজনা এবং তার ভয়াবহতা তীব্র হতে পারে। তবে ইসরায়েলের একজন শীর্ষ কর্মকর্তা এই বিষয়টি এখনো পর্যন্ত অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এরকম কোনো আলোচনা হয়নি যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে ভয়াবহ হামলা চালাবে। আর যদি হামলা চালায় তাহলে সেক্ষেত্রে আইআরজিসি বলছে যে তারা এই হামলা শেষ পর্যন্ত লড়ে যাবে, কারণ তাদের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার এবং সেদেশের অধিকার যেমন রয়েছে তেমনি সেদেশের মানুষের জীবন রক্ষা করার অধিকারও আইআরজিসির রয়েছে। সেক্ষেত্রে ইরানের সেনাবাহিনী এবং আইআরজিসি সমন্বিতভাবেই এই শত্রুপক্ষকে মোকাবেলা করবে। সেক্ষেত্রে বোঝা যায় যে যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ চলাচল সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন যতটা না বন্ধ আছে, যদিও ইরানের অনুমতি নিয়ে অনেক জাহাজ সেখানে চলাচল করছে, কিন্তু তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ সেখানে চলাচল করতে দেয়া হবে না। তাহলে সেক্ষেত্রে জ্বালানি সরবরাহে সারা বিশ্বেই একটি সংকট তৈরি হতে পারে। আরেকটি খবর দিয়ে আপনাদের সামনে আন্তর্জাতিক পর্যায়ের সবশেষ খবরটি দিয়ে আপনাদের শেষ করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের নিকটবর্তী ভারতে আসামের যে বন্যা, এ পর্যন্ত সেই বন্যায় প্রায় 81 জন মানুষের মৃত্যু হয়েছে এবং এই এখনো পর্যন্ত সে বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানকার ত্রাণ কমিটি এবং শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি চেষ্টা করছেন সরকারি কর্মকর্তারা এটিকে মোকাবেলা করার জন্য। পাশাপাশি আলজেরিয়ার একটা খবর দিতে চাই যে আলজেরিয়ার একটি বাস খাদে পড়ে সেখানে অন্তত 17 জনের মৃত্যু ঘটেছে। তো আন্তর্জাতিক খবরের এই ছিল আমার কাছে। আর বাংলাদেশের জাতীয় পর্যায়ের 2-3টি খবর আপনাদের জানাতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন এবং সেই সফরকে কেন্দ্র করে অলরেডি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন। বৈঠকে সেখানে যে আলোচনা হয়েছে সার্জিও গোরের সাথে, যে বাংলাদেশে বিনিয়োগের একটি বড় পরিবেশ রয়েছে এবং বিনিয়োগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান সার্জিও গোরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের যেসব ব্যবসায়ীরা রয়েছেন বা বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকেন, এ ধরনের বিনিয়োগকারীদেরকে তিনি আহ্বান জানিয়েছেন এবং সার্জিও গোর তার এক্সে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি বলেছেন যে অবশ্যই বাংলাদেশের সাথে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো বেশি জোরদার করতে চায় এবং অর্থনৈতিক ক্ষেত্র বাংলাদেশের সাথে পারস্পরিক যে বোঝাপড়া রয়েছে সেটিকে তারা আরো নতুন মেরুকরণের দিকে নিয়ে যেতে চায়। সেক্ষেত্রে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্জিও গোর যে বিশেষ দূত যিনি এসেছেন তার যে বৈঠক সেটি একটি ফলপ্রসূ ভূমিকার দিকে যাচ্ছে। পাশাপাশি আরেকটি খবর আপনাদের দিতে চাই যে বাংলাদেশের সড়ক পরিবহন সেক্টরে যে একটি অরাজকতা বা এই যে দুর্ঘটনা, নিয়ম না মানার যে প্রবণতা, সেটিকে রোধ করার ক্ষেত্রে জিপিএস সিস্টেম আজকে থেকে চালু করা হয়েছে। যদিও পরিবহন মালিকরা বলছেন যে এটি খুব অল্প সময়ের মধ্যে কার্যকর করাটা খুব কঠিন, তবে তারা চেষ্টা করবেন যে সব ধরনের যানবাহনে, যেসব যানবাহনগুলোতে সুনির্দিষ্ট নির্দেশনা সড়ক পরিবহনের রয়েছে, পরিবহন কর্তৃপক্ষের রয়েছে, সেই নির্দেশনাগুলো তারা মেনে চলার চেষ্টা করবেন। সেগুলো দিয়ে তারা এই জিপিএস যাতে সব গাড়িতেই সংযোগ করা যায় সেটি নিয়ে তারা ভাবছেন এবং অলরেডি তারা নির্দেশনাও দিয়েছেন। এক্ষেত্রে যে কোন গাড়ি কোথায় চলছে বা কোন রুটে পরিবহন করে, সেক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা অনেকটাই সরকারের পক্ষে সহজ হবে। আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই দর্শক, যে আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে এ পর্যন্ত যে গুম বা হত্যার ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে হুম এবং টর্চার সেল বিভিন্ন জায়গায় গঠন করা হয়েছিল। সেই টর্চার সেলগুলোতে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সেখানে নিয়ে নির্যাতন করা হতো। সেই র্যাবের একটি যে টর্চার সেল যেটি উত্তরায় অবস্থিত, সেটি পরিদর্শনে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি বিচারিক প্রতিনিধি দল সেখানে সেই গুমের স্থানটি পরিদর্শন করেছেন এবং সেখান থেকে তারা তাদের পর্যবেক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানাবেন। দর্শক, আমরা চেষ্টা করি প্রতিনিয়ত দ্য মিরর নিউজের পক্ষ থেকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ খবরগুলো উপস্থাপন করার জন্য। আমরা নতুন করে একটু
এখনো পর্যন্ত আমাদের যে সামনে যে পরিকল্পনা রয়েছে সেটি নিয়ে আপনাদেরকে একটু জানাতে চাই যে দা মিরর নিউজের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে প্রতিদিনই অন্তত 2 থেকে 3 ঘন্টা পর পর একটা শিডিউল নিয়ে যাতে আমরা আপনাদেরকে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের জানাতে পারি। আমরা পরবর্তীতে আবার আজকে ঠিক বিকেল 5টায় আপনাদের সাথে যুক্ত হব সবশেষ আপডেট নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দা মিরর নিউজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।